আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কেন কোটি কোটি টাকা খরচ করে বানানো সেলিব্রিটি অ্যাডগুলোর মধ্যে কিছু সুপারহিট হয়, আবার অন্যগুলো একেবারে মুখ থুবড়ে পড়ে? চলেন আজ বিজ্ঞাপনের এই অদ্ভুত রহস্যের দুনিয়াটায় একটু ঢু মেরে আসা যাক। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। দেখুন, অ্যাড নির্মাতারা তো তারকাদের পেছনে কারি কারি টাকা খরচ করেন, কিন্তু প্রায়ই কি হয়, বিজ্ঞাপনটা হয়তো আমাদের মনে থাকে, কিন্তু কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন ছিল সেটাই মাথা থেকে বেরিয়ে যায়। তো এমনটা আখির হয় কেন? বিজ্ঞাপনের জগতে আসলেই দুটো পরিণতির মধ্যে একটা লড়াই চলে। একদিকে একটা সুপারহিট বিজ্ঞাপন একটা ব্র্যান্ডকে একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, আর অন্যদিকে একটা ফ্লপ বিজ্ঞাপন মানে শুধু টাকাটাই জলে গেল তা নয়, বরং পুরো উদ্দেশ্যটাই মানে মাঠে মারা গেল। এই যে ধাঁধাটা, এর সমাধানের প্রথম অংশটা লুকিয়ে আছে একটা দারুণ শক্তিশালী থিওরিতে। এটাকে বলা হয় সোর্স এফেক্ট। এটা বলতে পারেন বিজ্ঞাপন নির্মাতাদের হাতে থাকা একটা মোক্ষম অস্ত্র, যা দিয়ে তারা কনজিউমারদের প্রভাবিত করেন। একদম সহজ ভাষায় বলতে গেলে, কে কথাটা বলছে সেটা অনেক সময় কি বলা হচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। মানে একটা মেসেজ দর্শকের মনে কতটা ছাপ ফেলবে সেটা পুরোপুরি নির্ভর করে যিনি মেসেজটা দিচ্ছেন, অর্থাৎ সোর্স, তার ওপর দর্শকের কতটা ভরসা বা আকর্ষণ আছে তার ওপর। তো এই সোর্স এফেক্ট মূলত দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো বিশ্বাসযোগ্যতা, মানে ক্রেডিবিলিটি, আর অন্যটা হলো আকর্ষণীয়তা, মানে অ্যাট্রাক্টিভনেস। চলেন এই দুটো বিষয় নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। প্রথমে আসি বিশ্বাসযোগ্যতার কথায়। এর প্রথম পার্টটা হলো এক্সপার্টাইজ বা বিশেষজ্ঞতা। যেমন ধরুন, একজন ডেন্টিস্ট যখন কোনো টুথপেস্টের বিজ্ঞাপন দেন, আমরা কিন্তু সহজে বিশ্বাস করে ফেলি। কেন? কারণ তিনি ওই বিষয়ের এক্সপার্ট। আর দ্বিতীয়টা হলো নির্ভরযোগ্যতা, মানে যিনি বিজ্ঞাপনটা করছেন তাকে দেখে কতটা সৎ বা আন্তরিক মনে হচ্ছে। আচ্ছা, এবার আসি আকর্ষণীয়তার দিকে। এরও কিন্তু তিনটা দিক আছে। প্রথমটা হলো ফ্যামিলিয়ারিটি বা পরিচিতি। ধরেন একজন ফেমাস অ্যাক্টর, তিনি তো সহজেই আমাদের মনোযোগ কেড়ে নেন। দ্বিতীয়টা হলো সিমিলারিটি বা সাদৃশ্য, মানে দর্শক যখন অ্যাডের চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পায়। একটা দারুণ উদাহরণ হলো ডাভ ব্র্যান্ডের বিজ্ঞাপন। ওরা কিন্তু কোনো সুপার মডেলকে না দেখিয়ে আমাদের মতো সাধারণ চেহারার নারীদের দেখায়। এতে কি হয়, দর্শকরা সহজেই কানেক্ট করতে পারে। আর সব শেষে হলো লাইকেবিলিটি বা পছন্দনীয়তা, মানে সোর্সের পার্সোনাল বা ফিজিক্যাল অ্যাট্রাকশন। কিন্তু একটা সমস্যা আছে। কি হবে যদি মেসেঞ্জার বা বার্তাবাহক নিজেই অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়? ঠিক এখানেই গল্পে একটা টুইস্ট আসে। এই যে শক্তিশালী অস্ত্র, এর কিন্তু একটা বিপজ্জনক দিকও আছে। কি হয় যখন সোর্সের গ্ল্যামার ব্র্যান্ডকেও ছাপিয়ে যায়? আর ঠিক তখনই বিজ্ঞাপনের জগতে এন্ট্রি হয় এক দৈত্যের, যার নাম ভ্যাম্পায়ার ইফেক্ট। নামটা কিন্তু একটা দারুণ মেটাফর, তাই না? মানে রূপকথার ভ্যাম্পায়াররা যেমন শিকারের রক্ত শুষে নেয়, ঠিক সেভাবে বিজ্ঞাপনের এই অতিরিক্ত আকর্ষণীয় অংশগুলো ব্র্যান্ডের মূল মেসেজ বা বার্তার প্রাণটাকে শুষে নেয়। মানে ব্যাপারটা হলো, যখন কোনো অ্যাডের সেলিব্রিটি, হিউমার বা ইমোশনাল স্টোরিটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে দর্শক আসল জিনিসটাই, মানে ব্র্যান্ড বা প্রোডাক্টের কথাই ভুলে যায়। বিজ্ঞাপনটা দেখে হয়তো খুব মজা পেল, কিন্তু দিন শেষে কোন ব্র্যান্ডের অ্যাড ছিল সেটাই আর মনে থাকে না। আর ঠিক এখানেই তো বিজ্ঞাপনের আসল উদ্দেশ্যটাই ফেল করে, তাই না? একটা রিসার্চে তো দেখা গেছে প্রায় ৮০% দর্শক বিজ্ঞাপনের সেলিব্রিটিকে ঠিকই মনে রাখতে পেরেছে, কিন্তু কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন সেটা আর মনে করতে পারেনি। একবার ভাবুন, কি সাংঘাতিক একটা ব্যাপার। এর একটা ক্লাসিক উদাহরণ হল ২০০৪ সালের ক্রাইসলার আর সেলিন ডিওনের ক্যাম্পেইনটা। ক্রাইসলার চেয়েছিল ইয়াং ধনী কাস্টমারদের টানতে, আর এর জন্য তারা $১৪ মিলিয়ন খরচ করে সেলিন ডিওনকে সাইন করায়। কিন্তু আসল সমস্যাটা কোথায় হলো জানেন? সেলিন ডিওনের ফ্যানবেসের গড় বয়স ছিল ৫২, যা তাদের টার্গেট অডিয়েন্সের থেকে যোজন যোজন দূরে। ফলাফল কি হলো? সবাই গায়িকাকে মনে রাখল, কিন্তু ক্রাইসলার গাড়ির কথা বেমালুম ভুলে গেল। এটা ভ্যাম্পায়ার এফেক্টের একটা পারফেক্ট, মানে ক্লাসিক কেস স্টাডি। তাহলে প্রশ্নটা হলো, অ্যাড নির্মাতারা কিভাবে এই সোর্স এফেক্টের পাওয়ারটাকে কাজে লাগাবে, আবার ভ্যাম্পায়ার এফেক্টের ফাঁদেও পা দেবে না? এটাই তো আসল চ্যালেঞ্জ, তাই না?
এই টেবিলটা দেখলে দুটো ইফেক্টের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সোর্স ইফেক্টের লক্ষ্য হল অ্যাটিটিউড চেঞ্জ করা, যাতে ব্র্যান্ডের নামটা মনে থাকে। অন্যদিকে ভ্যাম্পায়ার ইফেক্টে অ্যাটেনশন গ্র্যাব করাটাই মূল ফোকাস হয়ে যায়, আর ফলাফল ব্র্যান্ডকে ভুলে যাওয়ার চান্স বেড়ে যায়। একটার মূলনীতি হল সোর্স আর মেসেজের মধ্যে হারমোনি বা মিল, আর অন্যটায় তৈরি হয় একটা ইমব্যালেন্স। সুতরাং আসল খেলাটা হলো এই দুটোর মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করা। কিন্তু একটু অন্যভাবে ভাবা যাক, এই ভ্যাম্পায়ার এফেক্ট কি সবসময়ই খারাপ? মডার্ন অ্যাডভার্টাইজিংয়ের দুনিয়ায় এ ধারণাটা কিন্তু এখন বেশ চ্যালেঞ্জের মুখে। এখনকার কিছু বিজ্ঞাপন নির্মাতা মনে করছেন যে কিছু বিশেষ পরিস্থিতিতে এই ভ্যাম্পায়ার এফেক্ট আসলে ব্র্যান্ডের জন্য ভালোও হতে পারে। হ্যাঁ, এটা একটা হাই রিস্ক কিন্তু হাই রিওয়ার্ড স্ট্র্যাটেজি। মানে ব্যাপারটা হলো, যখন কোনো অ্যাড এতটাই অদ্ভুত বা এন্টারটেইনিং হয় যে সেটা একটা কালচারাল টপিকে পরিণত হয়, মানে লোকে ওটা নিয়ে কথা বলতে শুরু করে, তখন ব্র্যান্ড কিন্তু ইনডিরেক্টলি লাভবান হয়। লোকজন হয়তো সরাসরি ব্র্যান্ডের নাম বলছে না, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কারণে ব্র্যান্ডের নামটাও ছড়িয়ে পড়ে। এর একটা ফাটাফাটি উদাহরণ হল বেলভেডিয়ার ভডকার একটা অ্যাড। ওখানে কি হয়েছিল, জেমস বন্ডের মতো সিরিয়াস অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে একেবারে বিন্দাস নাচতে দেখা যায়। মানুষ কিন্তু ব্র্যান্ডের নাম না নিয়ে আলোচনা শুরু করলো, আরে ড্যানিয়েল ক্রেগের ওই নাচের একটা দেখেছিস? এইভাবেই আলোচনার মধ্যে দিয়েই বেলভেডিয়ার ব্র্যান্ডটা সবার কাছে পৌঁছে গেল। মানে ব্র্যান্ডটা জেনে শুনেই ভ্যাম্পায়ার ইফেক্টকে কাজে লাগিয়েছে, কারণ তারা জানতো এই যে একটা বাস তৈরি হবে, এটাই তাদের মানুষের মনে গেঁথে দেবে। তো পরের বার যখন কোনো সেলিব্রিটি অ্যাড চোখে পড়বে, একবার ভেবে দেখবেন বিজ্ঞাপনের আসল স্টারটা কে আর ভ্যাম্পায়ারই বা কে। উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে।